দয়া করে আমার অপরাধ নেবেন না। বিশ্বাস করুন, আমি এটুকু বুঝতে পেরেছি, এই বিয়েতে আপনার এতটুকু ইচ্ছে ছিল না। শুধুমাত্র মায়ের কথা রাখতে, আমার স্মৃতিতে সিঁদুর পড়াতে আপনি বাধ্য হয়েছেন। তাই আমি প্রথমে রাজি হলেও সব কিছু শোনার পর এই বিয়েটা হোক আমি চাইনি। কারণ রামায়ণে সীতা ভাগ্য করে শ্রীরামচন্দ্রকে পেলেও সীতা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পাতালে প্রবেশ করেছিল। মহাভারতে পঞ্চপাণ্ডবের মতো স্বামী থাকতেও দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। তাই আমি এটুকু বুঝতে পেরেছি, আপনার মতন মহান মানুষের স্ত্রী হওয়া পরম সৌভাগ্যের হলেও সুখ আমার কপালে নেই। তাই তো আমি এত কথা বলার পর আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না। এবার ওই সাক্ষীর জায়গায় আমি সইটা করে দিই। ব্যাস হয়ে গেল বিয়ে। কি ভাই, ভাই কেন ফোন করছে এখন? হ্যাঁ ভাই বল। হ্যাঁ কি হচ্ছে? মায়ের শরীর খারাপ, আমি বাড়ি যাবো না বলছি, ওরে মাথা ঘুরে পড়ে গেছে। মা তোর ডাক্তার দেখ। আসি আমি এক্ষুনি আছি। কি হবে বলি? কি কোনো অশুভ ইঙ্গিত? চলো মাকে সেবা করে সুস্থ করে তুলতে হবে। চলো। না, এখন যাব না, আগে সুস্থ হোক তারপর যাব। তুমি বলে একটা কাজ করো দীপঙ্কর, তুমি একা গিয়ে তোমার মাকে দেখে এসো। আরে তোমার অসুস্থ মা যদি আমায় দেখে আরো বেশি অসুস্থ হয়ে যায়। না 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 মলি, ফর্মে সই করার আগে তুমি আর এখনকার তুমি যে এক নও সেটা বুঝতে পারছি। জানি না যেটা করলাম সেটা ঠিক না ভুল। দীপঙ্কর। মলি, পৃথিবীতে সবচেয়ে দামি রুমালের নাম কি জানো? মায়ের আঁচল, যা সবচেয়ে মূল্যবান কিন্তু বিনামূল্যে পাওয়া যায়। তাই বিনামূল্যে পাওয়া যায় বলে মায়ের আঁচলকে অসম্মান করে বউয়ের আঁচল ধরে নিজেকে আর ভেড়ু অপমান করব না। যদিও এসব কথা বলার সময় পার হয়ে গেছে, তবুও বলি, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ মায়ের আঁচলের তলায় চললাম। তুমি থাকো তোমার এই জায়গায়, মাকে সুস্থ করতে আমি বাড়ি যাব। আর তারপর ভুলের অঙ্ক কষতে কষতে আমি আবার তোমার কাছে ফিরে আসব। কারণ খাতায় কলমে তুমি আমার বউ। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
দীপুকে ফোন করলি, সে তো এখনো বাড়ি এলো না। দীপু আমাকে এত ভালোবাসে, আমার কথা শুনেও সে বাড়ি এলো না। আচ্ছা মা, এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আমাদের ফোন করে ডাকলাম বলো, তাছাড়া কলকাতা তো এখানে না, অনেক দূরে, আসতে সময় লাগবে না। কেন ও বাবা, ও বাবা, দীপু এই বিয়েতে রাজি হবে তো? আজকে সন্ধ্যের লগ্নে আমি যে মিনতির সঙ্গে ওর বিয়ে দেবো রে। আচ্ছা মা, একটা কথা বলো, দাদা কি কোনোদিনও তোমার কোনো কথা অমান্য করেছে? করেনি, তাহলে আজ কেন করবে? কেন বুঝতে পারছো না? শুভ, তুই তোর মাকে ভালো করে বোঝা। এইভাবে টেনশন করলে বাঁচানো যাবে না। টেনশন হবে না, ছেলেটা যদি বাড়ি না আসে, আর আসলেও যদি এই বিয়েতে রাজি না হয়। মা, আজকের এই বিয়ের ডেটটা ফাইনাল করার আগে না তোমার কিন্তু একবার ওই দাদার সাথে কথা বলে না উচিত ছিল। তুমি যখন নিজে একা সব ডিসিশন নিয়েই ফেলেছো, তাহলে এখনো তুমি একটা টেনশন করে কি হবে বলো তো? আরে বাবা, দীপুর প্রতি আমার সে বিশ্বাস আছে বলে ওকে না জানিয়ে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তবে তবে আমার মন বলছে রে, হ্যাঁ রে বাবা, এক্ষুনি সে এসে যাবে দেখবি। হ্যাঁ, আমি যেন কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি না। হ্যাঁ তো, ওই তো আমার দীপু, আমার মানিক, আমার সোনা আসছে, আমার মানিক। মা তুমি এখন কেমন আছো মা? আচ্ছা তুমি পড়ে গেলে কি করে বলো তো? হ্যাঁ, এই তোর ডাক্তার দেখি, ডাক্তার এই তোমার কোথায় লেগেছে তুমি আমাকে বলো। কতটা ব্যথা করছে তুমি আমাকে বলো। আরে তুমি চুপ করে আছো কেন বলো তো? কথা আরে বলতে পারছো না বাবা, তুই? একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব সোনা? তবে তবে এইটুকু বলতে পারি, তোর সঙ্গে কথা বলে, তোর ছোঁয়া পেয়ে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি রে বাবা। হ্যাঁ রে বাবা, তুই যদি মায়ের প্রথম ফোনেই চলে আসতিস, তাহলে তোমার শরীরটাই খারাপ হতো না। ও বাবা, তুই কেন আসবি না বলেছিলি বল না রে সোনা? তুই কেন আসবি না বলেছিলি বল না? আরে এখান থেকে কলকাতা গিয়ে সবে একদিন অফিস করেছি, আর তুমি তখনই আমাকে ফোন করে বলছো এক্ষুনি বাড়ি আয়। এটা হয় কখনো বলো তো মা? যাক, এসে যখন পড়েছিস তখন নিশ্চয়ই তুই আমার একটা কথা রাখবি, আর সেই জন্যই তো তোকে আমি হরি হরি করে ডেকেছি রে বাবা। আচ্ছা মা, আমি তোমার কোনোদিনও কোনো কথা অবাধ্য হয়েছি তুমি আমাকে বলো। ওরে বাবা, তোর মতো মাতৃভক্ত সন্তান এই সমাজে সত্যি বিরল বাবা। এই না কাকা, এতটা বাড়িয়ে বলো কাকা না। একদম কিছু বাড়িয়ে বলছে না, একদম ঠিকই বলছে। দেখবি মায়ের জন্য তো চাকরি এখন থেকে একেবারে জন্য চলে গেছে। ও মায়ের জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। মামাকে তুমি বলো তো, এখন শুধু বলো কি করতে হবে, শুধু বলো। ও বাবা, একটা অসহায় মেয়েকে তোকে বাঁচাতে হবে রে। মানে যে মেয়েটাকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছি, সেই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। মা মা এটা তুমি কি বলছো? হ্যাঁ, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় বাবা, কেন সম্ভব নয়? তোকে তো আমি এতদিন কথা বলিনি। হ্যাঁ রে বাবা, তোর মনে পড়ে তোর বাবার বন্ধু সেই সচিন কাকুর কথা? সচিন কাকু মানে? আরে মনে পড়ছে না যে সচিন কাকু তুই যখন প্রাইমারিতে পড়তিস, তোকে আর শুভকে টিউশনি পড়াতে আমাদের বাড়িতে আসতো? আরে আমার সচিন আঙ্কেলের কথা মনে আছে, আর তোর মনে নেই? আরে কেন মনে থাকবে না, খুব ভালো করে মনে আছে। তো কি হয়েছে নাকি তাতে? সেই সচিন ঠাকুরপুর মেয়ে মিনতি। মিনতি? হ্যাঁ, সচিন ঠাকুরপো আর মিনতির মা মারা যাওয়ার পর মিনতি তার কাকার কাছেই মানুষ হয়েছিল, আর সেই কাকা সম্পত্তির অংশ লিখে নিয়ে মিনতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর হতভাগী মেয়েটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে ছুটছিল, হয়তো মেয়েটা আত্মহত্যা করতো, তাই আমি তাকে বুঝিয়ে শুনিয়ে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তার মানে এই মিনতি এখন কোথায়? বোনের সাজে সেজে তোর হাতে সিঁথিতে সিঁদুর পড়বে বলে আমার ঘরে অপেক্ষা করছে। মা মা তুমি আমাকে এই কথাটা এতদিন জানাওনি? আরে বাবা, বলতে তো চেয়েছি অনেকবার, কিন্তু বিয়ের কথা তুললে তুই নানাভাবে এড়িয়ে গেছিস, তাই তো আমি বলতে পারিনি রে সোনা। কিন্তু মা 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 বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। হ্যাঁ, একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ। আমি বলছি বাবা, ওই মিনতিকে বিয়ে করলে তোদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে রে সোনা। হ্যাঁ রে বাবা, ওই মিনতি খুব ভালো মেয়ে রে বাবা। মা মা আমি তোমার কোনোদিনও কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আবার কিন্তু কি আজও অবাধ্য হবি না? ও বাবা, এতদিন আমি তোকে যা যা বলেছি তুই তো এক কথাতে রাজি হয়েছিস, আর আজ আমি তোমার কোনো কথা রাখতে পারছি না মা। ও বাবা, বাবা ভেবে দেখ না বাবা, একবার শুধু ভেবে দেখ, তোর বাবা মৃত্যুকালে তোর সচিন কাকুকে
কথা দিয়ে গেছে। বাবার ওই কথা রাখার জন্য আমি মৃত্যুবরণ করবো, সেটাই কি তুমি চাও? কি বললি দীপু? কি বললি? এই বিয়ে করলে তোকে মৃত্যুবরণ করতে হবে? আচ্ছা মা 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 এমন হয় না, তুমি আমার সাথে মিনতির বিয়েটা না দিই, তুমি আমার ভাই শুভর সাথে তুমি মিনতির বিয়েটা দিতে পারো, বলো? দাদা আরে ফ্রিকিং আউট অফ ইওর মাইন্ড, তুমি কি পাগল হয়ে গেছো না? আরে ভাই ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? কেন কেন দীপঙ্কর তুই বুঝতে পারছিস না? তোর বাবার কথা অনুযায়ী তুই এখন মিনতির বাগদত্তা। কাকা, তোমরা কি আমাকে পাগল করে দেবে? আর আমি যে গ্রামের লোকের কাছে বলে ফেলেছি বাবা, আজকে সন্তান লগ্নেই তোর সঙ্গে মিনতির বিয়ে। আর আমিও যে পাকে চক্করে পড়ে তোমাদের কাউকে না জানিয়ে তুই না জানিয়ে কি না জানিয়ে বাবা? না 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 এমন কিছু না, আসলে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এ জীবনে আর বিয়েই করব না। ও বাবা, ও সোনা, এই সিদ্ধান্তটা তোকে বদল করতে হবে রে সোনা। আর তা কিছুতেই সম্ভব নয় মা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এবারে মতন করে ক্ষমা করো। আবার আবার সেই আমার বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, আর আমি সহ্য করতে পারছি না রে বাবা, আর সহ্য করতে পারছি না। তুই তোর মাকে ডাক বাবা, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাচ্ছি। ডাক্তার ডাকতে হবে না ঠাকুরপো, ডাক্তার ডাকতে হবে না। আমাকে আমাকে খুব শীঘ্রই শ্মশানে যেতে হবে। আমি যে শুনতে পাচ্ছি যমরাজ আমাকে হাতছানি দিয়ে টানছে। এমন কথা বলো না মা, এমন কথা বলো না। কোনো কথাই বলবে না রে, আজকে তোর ব্যবহারের জন্য না মায়ের শরীরটা এরকম হচ্ছে তোর জন্য। কিন্তু হ্যাঁ তুই চুপ করবি, এখন এগুলো বলতেই হবে তোকে। মা মা তুমি আমার কথাটা একটু শোনো। ঠাকুরপো, ঠাকুরপো, বলো বৌদি। আমার হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নাও। পুরোহিত নাপিতকে বলে এসো, ওরা যেন আমার শ্রাদ্ধে বাড়িতে আছে। বৌদি চুপ করো না মা, চুপ এ করো না বিয়ে হবে না, মা, তুমি চুপ করো না। এ বিয়ে হবে না। আরে চুপ করো। এ বিয়ে হবে, মিনতিকে আমি বিয়ে করব। ওগো, তুমি তুমি ওপর থেকে দেখো না, তুমি ওপর থেকে শোনো। তোমার দীপু, আমার সোনা, আমার মানিক এই বিয়েতে রাজি হয়েছে গো, এই বিয়েতে রাজি হয়েছে। কাকা তুমি আর এখানে দাঁড়িয়ে দেখো না, তুমি এক্ষুনি যাও, তুমি এক্ষুনি গিয়ে ওই গ্রামবাসীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। আর শানের আওয়াজটা পুরো মনে হচ্ছে আরো জোরে বাজতে পারো, তুমি এক্ষুনি যাও কাকা, যাও। এই কাকা, কাকা কাকা আমার কাছে যদি পুলিশ কেস না বাবা, কিছু হবে না বাবা, কিছু হবে না। এই আমাকে যদি জেলে ভরে দেয়? না রে দাদা, আরে এই মা 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 মা, মা মা আমার যদি চরম বিপদ হয় মা। আজ এ কথা কেন বলছিস সোনা? কেন 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 বলছি? না 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 না, মানে এখন তো অধিকাংশ বিয়েই টেকে না, তাই বলছিলাম মিনতি যদি আমার এগেইনস্টে 498 কেস দিয়ে আমাকে জেল কাটায়, তোমরা যদি আরেকবার ভেবে দেখতে। আমার সোনা মা, দাঁড়ান। তুমি মিনতি ভালো মেয়ে। আপনাকে আর কোনো কিছুই বলতে হবে না। পাশের ঘর থেকে এতক্ষণ সব কিছু শুনে আমার যা মনে হয়েছে, আমার এই বাড়িতে বউ হওয়া ভাগ্যে নেই। তাই এই বিয়ের সাজ আমার মানায় না। এই চন্দনের ফোঁটা আমি মুছে ফেলবো, এই মালা খুলে আমি নর্দমায় ফেলে দেবো। না, দাঁড়াও দাঁড়াও মা, এই মালা খুলে নর্দমায় ফেলে না দিয়ে তুমি তুমি আমায় পরিয়ে দিও। মা তুমি আবার শুরু করলে। যখন আমার শ্মশান যাত্রা হবে। কেন বারবার মা, তুমি কেন বারবার ওই একই কথা বলছো বলো তো? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি আমি। কাকা 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 তুমি এক্ষুনি পুরো এটা এক্ষুনি পুরো ডাকে এক্ষুনি। এই ভাই, আরে ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? আনন্দ কর, আনন্দ কর, আনন্দ শুরু কর, আনন্দ শুরু কর। মা 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 তুমি নিশ্চিন্ত হও মা, আমি এই লগ্নেই মিনতিকে বিয়ে করব। শান্তি, কি শান্তি পেলাম, কি শান্তি। ঠাকুরপো, ও ঠাকুরপো, বলো বৌদি। আর ছাতনা তলায় নয়, আর ছাতনা তলায় নয়। হ্যাঁ মা, মা বিশালাক্ষীর পায়ে ছোঁয়ানো সিঁদুর তো আমার কাছে রয়েছে। হ্যাঁ, ও বাবা, নে না বাবা, ধর এই সিঁদুর দিয়ে এই অভাগিনী মেয়েটার শূন্য স্মৃতি তুই রাগিয়ে দে।
আমার আশাটা পূর্ণ হোক। নে না বাবা, ধর ধর, নে বাবা। থাক থাক গো, থাক। থাক থাক বাবা। দয়া করে আমার অপরাধ নেবেন না। বিশ্বাস করুন, আমি এটুকু বুঝতে পেরেছি এই বিয়েতে আপনার এতটুকু ইচ্ছে ছিল না। শুধুমাত্র মায়ের কথা রাখতে আমার স্মৃতিতে সিঁদুর পড়াতে আপনি বাধ্য হয়েছেন। তাই আমি প্রথমে রাজি হলেও সব কিছু শোনার পর এই বিয়েটা হোক আমি চাইনি। কারণ রামায়ণে সীতা ভাগ্য করে শ্রীরামচন্দ্রকে পেলেও সীতা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পাতালে প্রবেশ করেছিল। মহাভারতে পঞ্চপাণ্ডবের মতো স্বামী থাকতেও দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। তাই তাই আমি এটুকু বুঝতে পেরেছি, আপনার মতন মহান মানুষের স্ত্রী হওয়া পরম সৌভাগ্যের হলেও সুখ আমার কপালে নেই। তাই তো আমি এত কথা বলার পর আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না। তোমার কোনো কথার উত্তর দেওয়ার মতন ভাষা আমার জানা নেই। আমি এতটাই নগণ্য যে আমার সাথে কথা বলার ইচ্ছেটুকুও নেই। ভাগ্যকে মেনে নিয়ে আমাকে আপনি মেনে নিন। তুমি 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 প্লিজ 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 আমাকে একটু একা থাকতে দেবে, একটু একটু। শুনুন, আপনি যেমন চাইবেন আমি তেমন ভাবে চলতে বাধ্য। কারণ আমি যে মেয়ে, মেয়েদের সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয়। তবেই তারা বাপের বাড়িতে মানুষ হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে ঘর করে। মিনতি, তোমার এই কথাগুলো আমার গায়ে কাঁটার মতন বিচ্ছে মিনতি। কিন্তু কথাগুলো তো মিথ্যে নয়। বাড়ির উঠোনে তৈরি কোনো গাছকে যদি 20 বছর পর তুলে অন্য কোথাও বসানো হয়, সেই গাছটা কিন্তু বাঁচে না, মারা যায়। কিন্তু একটা মেয়ে 20 বছর তার বাবা মায়ের কাছে কাটানোর পর হাসি মুখে অন্য সংসারে গিয়ে সকলকে আপন করে সংসার করে। আমিও পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি যে তোমাকে কি করে বোঝাই, তোমাকে আমি কখনোই সঙ্গ দিতে পারবো না মিনতি। তোমার মতন ভালো মেয়ে স্বামী হওয়ার মতন যোগ্যতা আমার নেই। নিজেকে এত ছোট ভাবছেন কেন? কারণ আমি যে অনেক 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 ছোট কাজ করে ফেলেছি মিনতি। হ্যাঁ, তোমার জীবনটাকে নিয়ে আমি খেলা করেছি, খেলা। সবটা জানলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না মিনতি? আপনার সব কিছু আমি মানিয়ে নেব। বলুন না কি করেছেন আপনি? আমি যা করেছি তা শুনলে তুমি সহ্য করতে পারবে না। সহ্য না করলে সংসার করব কি করে? বলুন না আমায় কি করেছেন আপনি? যদি বলি একটা ফুলের মতন মেয়ের জীবনে আমি কলঙ্কের কালি ঢেলে দিলাম, যদি বলি মাকে বাঁচাতে আমি তোমাকে খুন করলাম, খুন। আমি তো আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। সেই কথাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না, জানো। আমি জানতে চাই, বলো বলো, তুমি আমায় বলো। পারবে তুমি সহ্য করতে? যদি বলি তোমার স্মৃতিতে সিঁদুর পরানোর কয়েক ঘন্টা আগে অন্য একটা মেয়েকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, পারবে তুমি সহ্য করতে? আমি জানতাম
আমি জানতাম তুমি পারবে না সহ্য করতে, সম্ভব নয় বোধহয় এসব সহ্য করা। কেন কেন আমার এত বড় সর্বনাশ দিলে ঠাকুর? প্রভু দয়াময়, কেন তাহলে এই সিঁথিতে সিঁদুর তুলে দিলে? এই যুগের মেয়েরা বিয়ের পর সিঁদুর মুছে শূন্য সিঁথিতে থাকে। আমি তো তাদের মতো নই, তাই স্বামী থাকতে এই সিঁদুর আমি মুছতে পারবো না। যতদিন বাঁচবো তোমার দেওয়া সিঁদুর আমি এই সিঁথিতে পরবো। কিন্তু এই ঘটনা যদি মা জানতে পারে? না না, জানতে পারবে না। আমি পারবো বুকের যন্ত্রণা বুকে চেপে তোমাকে আমার স্বামীর আসনে বসিয়ে পুজো করে মাকে খুশি করতে। আমার উপর এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো, আমি এই সিঁথির সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করছি এই কথা কোনো দিন কাউকে বলবো না। আমি পারবো ধূপের ধোয়ার মতো নিজে পুড়ে অমরকে গন্ধ দিয়ে যেতে, প্রদীপের সলতের মতো নিজে পুড়ে অপরকে আলো দিয়ে যেতে। কারণ তুমি যে আমার স্বামী, সিঁদুর পরার সাথে সাথে তোমাকে হৃদয়ে জায়গা দিয়েছি যে। তাই তো মোমবাতির সলতের মতন তোমার হৃদয়ে জায়গা পেও আমিও তো জ্বলছি, কিন্তু তুমি কাঁদছো কেন? যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে মোমবাতির মতো আমি কাঁদবো না, তাই কখনো হয়? তবে নিজের উপর আস্থা আছে, পাই না কোনো ভয়। অশ্রু ভরা চোখে বলি এই জীবনটা তো এত সহজ নয়। আমার এই সিঁথির সিঁদুর বলছে ধৈর্য ধরো, অবশেষে সিঁদুরেরই হবে জয়। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো